দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা বাজেটকে ঘিরে। চারজন সম্মানিত অতিথি থাকছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন জনাব আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব, আছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং মোহাম্মদ মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক ও কলামিস্ট। সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি গবেষণা পরিচালক, সিপিটি। দর্শক, আলোচনায় যাবার আগে বাজেট বিষয়ে একটা প্রতিবেদন দেখে নেব। অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ আর সুশাসন নিশ্চিতে এক অনন্য পদচিহ্ন রেখে যাওয়ার প্রতিজ্ঞায় অর্থ উপদেষ্টা। যার কাছে প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতোই আনন্দের। তাই তো 18 কোটি মানুষের জন্য নিয়ে এলেন বিশাল বাক্সবন্দি একটি কেক, যা দিয়ে তিনি মেটাতে চান সবার প্রত্যাশা। কিন্তু তার এই প্রত্যাশার হাসি যেন ম্লান হয়ে গেল বাক্সটি খোলার পর। কেননা কেকের আয়তন যে ভীষণ ছোট। আসলে বাস্তবতাটাই এরকম, কারণ কঠিন সময় আমলে নিয়ে তাকে 7,000 কোটি টাকা কমাতে হয়েছে মোট আকার, যা বাংলাদেশের ইতিহাসেও বিরল। তাই চিন্তা, কিভাবে এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করবেন জন আকাঙ্ক্ষা। ছোট্ট এই কেকটি তাকে ভাগ করতে হলো কঠিন হিসাবের মধ্যে, কিন্তু সঙ্গত কারণেই তাতে খুব একটা নতুনত্ব আনতে পারেননি তিনি। কারণ ভাগ করতে না করতেই সবচেয়ে বড় অংশ ছিনিয়ে নিয়েছে জনপ্রশাসন খাত। অন্যদিকে সুদ পরিশোধে চলে গেছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ। এছাড়া চিরায়ত নিয়মেই অন্যান্য খাতেও দিতে হয়েছে বরাদ্দ। তাই সাধারণ মানুষ কিংবা শিক্ষা, স্বাস্থ্যের মতো প্রয়োজনীয় জায়গায় খুব একটা নজর দেওয়ার সুযোগ ছিল না অর্থ উপদেষ্টার। তবু গরিব মানুষের জন্য সহানুভূতিশীল অর্থ উপদেষ্টা একেবারেই ভুলে যাননি তাদেরকে। সব খাতে দেওয়ার পর অবশিষ্ট কেক দিয়ে তিনি কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, যা উঠে এসেছে তার বাজেট বক্তৃতায় কিছু খাতে ভাতা, বরাদ্দ ও উপকারভোগী বাড়ানোর মাধ্যমে। দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। দায়িত্বের শুরু থেকেই ফাঁকিবাজ করদাতাদের বিরুদ্ধে এক হাত নেওয়ার কঠোর ঘোষণা দিয়ে আসছেন অর্থ উপদেষ্টা। তারই ইঙ্গিত স্পষ্ট করলেন বাজেট বক্তৃতায়। জাল বিস্তৃত করে আটকানোর ঘোষণা দিলেন সামর্থ্যবানদের। ছাড় দিবেন না নতুনদেরকেও, যদিও জোরালো দাবির পরও তিনি বাড়ালেন না করমুক্ত আয়ের সীমা। এবারের বাজেট ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। দাবি ছিল কর্পোরেট করে ছাড় ও বহতি সুবিধা বাড়ানোর। কিন্তু আয় বৃদ্ধির মিশন ও ভীষণ চাপে থাকা অর্থ উপদেষ্টা সঙ্গত কারণে কানে নিতে পারেননি তাদের দাবি দেওয়া, বরং বিভিন্ন খাতে কর বসিয়েছেন নতুন করে। এমনকি সুস্পষ্ট সমাধানের রূপরেখা দিতে পারেননি ব্যবসার পরিবেশ, জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন খাতের উন্নয়নে। বাজেটের সংস্কারের কথা দৃঢ়ভাবে উচ্চারণ করলেন সালেউদ্দিন আহমেদ। যে কাজ তিনি আগেই শুরু করেছেন, এনবিআরকে এক নিমেষে 2 ভাগে ভাগ করার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে। যদিও শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি, তবে সেই প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা তার বক্তৃতায়। সাথে ব্যাংক খাত সংস্কারেও দিয়েছেন পরিবর্তনের আভাস। নতুন এই বাস্তবতায় অর্থ উপদেষ্টা সঙ্গত কারণেই নজর দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তায়, যে জন্য বরাদ্দ দিয়েছেন মোটা অঙ্কের অর্থ। এছাড়া দীর্ঘমেয়াদী সহায়তার হাতও তিনি প্রসারিত করেছেন তাদের জন্য। এত সংকট আর সংযমী বাজেটের মাধ্যমেও তিনি চাইছেন 5-এর উপরে প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতি নামাতে চান 6-এর ঘরে। কিন্তু তার এই প্রত্যাশা বছর শেষে কতখানি পূরণ হবে, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। আপনাদের তিনজনের কাছ থেকে একে একে শুনবো। শুরুতেই জনাব আনোয়ার ফারুক, আপনার প্রাথমিক পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ। প্রাথমিক আমার জেনারেল কমেন্টসটা হলো যে আমরা নতুন কিছু পাই নাই। যে আজকে জুন মাস, আর কয়েকদিন পর আমরা জুলাই দেখব, যে জুলাই যে সংস্কারটা মাথায় নিয়ে আমরা এত আন্দোলন, এত রক্ত, এত জীবন, সেটা কিন্তু আমরা এই 11 মাসের মধ্যে যেটা হয়, আমরা হয়তো বাজেটে কিছুটা সংস্কার দেখতে আশা করেছিলাম, যে একটা রিফ্লেকশন আমরা পাবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইটস এ ট্র্যাডিশনাল বাজেট। গত 50 বছর যেভাবে দিয়ে আসছে, ফাইন্যান্সের ক্লার্কসরা যেভাবে বাজেটটা প্রণয়ন করে দিচ্ছে, ওনারা ওইটাই পড়ে গেলেন।
আপনি এইখানে তো ধরেন এই যে আপনার একটু রিপোর্টে দেখলাম যে প্রাইভেট সেক্টরের যে দাবি দাওয়া ছিল এগুলো কিন্তু শুধু আলোচনার জন্য হয়, কিন্তু যখন বাজেটটা ফাইনালি হয় ওই ডিপার্টমেন্ট থেকে যেটা আসে সেটাই হয়, বলা হয় যে স্যার অর্থ নাই, এবার দেওয়া যাবে না, পরে দেখা যাবে। তাহলে বাজেটটা কার জন্য? ইটস বাই দ্য পাবলিক, ফর পাবলিক, এবং পাবলিকরা এসব করে। তাহলে প্রাইভেট সেক্টর যারা এত বড় কন্ট্রিবিউট করতেছে ইকোনমিতে, সে আমি এগ্রিকালচারে যদি আসি, দেখেন সরকারকে বলবে যে এগ্রিকালচার ডোমিনেট বাই দ্য প্রাইভেট, 80 to 90% প্রাইভেট সেক্টর কাজ করে, কিন্তু বাজেটে যেই যতটি টাকা 36,000 কোটি টাকা রাখা হয়েছে তা সবটাই দেখবেন যে আপনার সরকারি ব্যয়, সরকারি রিসার্চের জন্য, সরকারি এক্সটেনশন সার্ভিসের জন্য, সরকারি এডিবিতে যতগুলো প্রকল্প আছে সবকটা সরকারের জন্য। তাহলে প্রাইভেট সেক্টর যারা 80% কন্ট্রিবিউট করছে ইকোনমিতে ফর দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, তাদের অবস্থানটা কোথায় বা তাদের মতামতটা কোথায়? আমি মনে করি যে এই বাজেট প্রণয়নের যে প্র্যাকটিসটা, এখানে একটা গতানুগত মানে সংস্কার হওয়া উচিত। এই পর্যাবাদ দিয়া লেট দ্য প্রাইভেট সেক্টর প্রিপেয়ার এ বাজেট ফর দ্য পাবলিক, তাহলে আমরা বুঝতাম যে আজকে ডিবেটটা কী হয়। জি, জনাব প্রিন্স। ধন্যবাদ আপনাকে। না, আমি খুব সহজ কথায় যদি বুঝে থাকি, আমি একটু শুরুতেই আপনাদের যে প্রতিবেদনটা শুনলাম তার একটু হেল্প নেই। শেষে আমাদের এই ভাই যেটা বলে শেষ করলেন যে প্রবৃদ্ধির অঙ্ক কী হবে এবং মুদ্রাস্ফীতি কমানো যাবে কিনা, তা এইটা শব্দটা হয়তো সাধারণ মানুষের কাছে কঠিন, কিন্তু যতটুকু বুঝি এই দুইটাই তো অনেক প্রথম মানদণ্ড, আমার ফলাফলটা কী হবে, তারপরে ডিস্ট্রিবিউশন এবং অন্যটা। তো এইখানে আমরা দেখছি প্রবৃদ্ধির যে কথাটা বলা হচ্ছে বিশ্বব্যাংকের হিসাব নিকাশের মধ্যে এটার গড়মিল আছে, সে সম্ভাবনা নাই। মুদ্রাস্ফীতি কমানোর দিকে এখন আছে বলে তথ্য বলে, কিন্তু ওভারঅল আলামতের মধ্যে নাই। তো সেই অনুযায়ী যে প্রত্যাশার জায়গাটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং সেই জন্য আমরা বলেছি যে আমাদের বিবৃতিতে যে এইটা হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ করতে যাওয়ার জন্য অন্য অন্য জায়গাগুলোতে যেভাবে রাশ টেনে ধরা হয়েছে এবং অন্য কাজগুলো করা হচ্ছে, তাতে এইটা একটা মন্দা সৃষ্টির প্রক্রিয়াটাই থাকার জায়গা আমরা যাচ্ছে। এ হচ্ছে আমার এই বিষয়ে প্রথম মন্তব্য। এবার আর ছোট ছোট দুইটা বক্তব্য। একটা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমাদের হয়তোবা অত বেশি প্রত্যাশা এই অর্থে থাকছে না যে একটা বাজেট কোন দর্শনের ভিত্তিতে প্রণীত হবে তার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে বলে আমরা মনে করি। তা সেটা একটা নির্বাচিত সরকার হলে তার দর্শনের সাথে আমাদের ডিফারেন্স থাকলে আমরা বুঝতাম যে তার পজিশন কি। কিন্তু এই সরকার আমরা দেখছি মানে এটা যেটা করলো গতানুগতিক ধারার কাজটা করলো। এবার আমার এই পর্বে থার্ড প্রশ্ন, তো ওনার সামনে কি এই আর কেউ কোনো অল্টারনেট ছিল না? আমরা তা মনে করি না। মনে করি না এই কারণে যে এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তার প্রতি যে পরিমাণ মানুষের সমর্থন, তো অন্তত পক্ষে সেই সাধারণ মানুষের স্বার্থের দিকে একটু বিশেষভাবে তাকাতে পারতেন। এই যে আমার পাশের ভাই যে কথাটা বললেন, দেখেন আমাদের এই দেশটা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যে প্রাইভেট সেক্টর কথা বলতে বলতে অনেকেই অনেক কথা বলে, কিন্তু কৃষিক্ষেত্রে যে প্রাইভেট সেক্টর সেটি তো সবচেয়ে বড় সেক্টর, যেখানে সাধারণ মানুষ এইখানে আছে। তো সেইখানে নজর কোথায়? গার্মেন্টস শ্রমিক বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব, নজর কোথায়? আমার বিদেশের যারা থাকে সেখানে নজর কোথায়? এসএমই খাত যেটা দীর্ঘদিন সংকটে আছে সেইটা উদ্ধারের নজর কোথায়? বেকারত্বের হার বেড়ে চলেছে, দারিদ্র্য বেড়ে চলেছে, সেইটা উদ্ধারের জায়গা কোথায়? আর সবচেয়ে বড় কথা, এই গণঅভ্যুত্থানের যে বৈষম্যহীনতার কথা এসেছে আমরা তো সেটার আলামত টের পেলাম না। কিন্তু কথাটা এই কারণে বললাম, এত সমর্থন সরকার যদি অন্তত পক্ষে ধরেন করজাল বিস্তৃত করা, বড় লোকের উপরে ট্যাক্স বাড়ানো এবং সম্পদের কর বাড়ানো, লুটের টাকা উদ্ধার করা, অন্য জায়গা থেকে এনে, যেটা আপনার এই প্রতিবেদনে বলছে কি কেকের শেষ অংশ শিক্ষা অমুক জায়গায় অল্প একটু ভাগ করে দিলেন, সাধারণ মানুষকে অল্প একটু ভাগ করতে হবে না, অনেক বেশি ভাগ করতে পারতেন। কিন্তু আমার ধারণা সেইখানে ফেল করেছেন। তার কারণ পুরনো ধাঁচে যে মুক্তবাজারের নামে বাংলাদেশে লুটপাটের ধারার অর্থনীতি, সেই ধারাই উনি বহমান রেখেছেন। সুতরাং মেলা প্রত্যাশার কিছু এইখানে আমরা দেখতে পাইনি। জি, ধন্যবাদ। ডক্টর গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। ডক্টর মোয়াজ্জেম, এই ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করছিলাম এর মধ্যে বা প্রতিবেদনও যেখানে দেখানো হচ্ছিল যে প্রত্যাশাটা ছিল যে শিক্ষা খাত বা স্বাস্থ্য খাত এগুলোতে আসলে এক ধরনের পরিবর্তন আনার সুযোগ ছিল কিনা, বা থাকলেও সেটা কেন রাখা হয়নি, আপনার পর্যবেক্ষণটা বলবেন। প্রথমত সরকারের এবারের অর্থবছরটি শেষ হচ্ছে কিছুটা কম প্রবৃদ্ধি, কম রাজস্ব দিয়ে,
এবং আগামী অর্থ বছরের সরকার মনে করছেন যে প্রবৃদ্ধি খুব বড় রকমের বেগবান হবে না, যদিও 5.5% প্রবৃদ্ধি ধরা হচ্ছে। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও একটি টার্গেট ধরা হয়েছে 5,46,000 কোটি টাকার, এনবিআর থেকে 4,99,000 কোটি টাকা এইভাবে ধরা হয়েছে। এবং এই বছরের তুলনায় আগামী বছর রাজস্ব প্রবৃদ্ধি ধরা হচ্ছে 7%-এর মতো। আমাদের কাছে মনে হচ্ছে এই রাজস্ব প্রবৃদ্ধি খুবই দুর্বল, এর থেকে অনেক বেশি রাজস্ব আদায়ের সক্ষমতা এই অর্থনীতির রয়েছে, কিন্তু সেই পরিমাণ রাজস্ব পাওয়া যায়নি। এবং সে কারণে সরকার বলছেন যে সব খাতেই সরকারকে কাটছাঁট করতে হয়েছে বাজেট করে, এমনকি সেটা শিক্ষা স্বাস্থ্যেও সেটির চাপ পড়েছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে যদি পর্যাপ্ত রাজস্ব সরকার আদায় করতে পারতো তাহলে শিক্ষা স্বাস্থ্যে প্রত্যাশা মতো আসলে অ্যালোকেশন তাকে দেওয়া যেত, কিন্তু তা না হয়ে যেটা যে প্রাথমিক শিক্ষাতেও কম হয়েছে, স্বাস্থ্য খাতেও হয়েছে, এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাড়তি বাজেট অ্যালোকেশন সেটা আমরা দেখতে পেয়েছি। সুতরাং সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি রাজস্ব আদায় বাড়ানোর জন্য কিছু উদ্যোগ সরকার নিতেন, আরও বড় কোনো ড্রাইভ নিতেন, সেই ড্রাইভটার একটা অনুপস্থিতি রয়েছে। সুতরাং সেই রাজস্ব আদায়টা বাড়ানো গেলে শিক্ষা স্বাস্থ্য খাতে কিন্তু আরও বাজেট বাড়ানোর সুযোগ ছিল। আবার একই সাথে সরকার এমন ধরনের কিছু কিছু খাতে কিছু ছাড় দিয়েছেন, সেই ছাড় দেবার মাধ্যমে সরকার তার রাজস্ব আদায়কে কমিয়ে দিয়েছেন। যেমন এলএনজি আমদানির ক্ষেত্রে সরকার ভ্যাট নেবেন না, এটি করে সরকার 6 থেকে 7,000 কোটি টাকা সেখানে বলছেন সাশ্রয়, কিন্তু আমি বলবো যে ওখানে যে সরকারের রাজস্ব আদায়ের সুযোগ ছিল সেই রাজস্ব আদায়ের সুযোগটি সরকার নিলেন না। এই ধরনের রাজস্ব পাওয়া গেলে সরকারকে হয়তো শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ অনেক প্রকল্পে ব্যয় করার সামর্থ্য তৈরি হতো। সুতরাং কোন জায়গায় ছাড় দেওয়া হবে, কোন জায়গায় সেই অর্থ ব্যয়িত হবে, সরকারের জন্য রাজস্ব আদায়ের কোন কোন উৎস ছিল সেই অর্থগুলো আদায় না করার কারণে শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সামাজিক খাতগুলো যে বঞ্চিত হচ্ছে অব্যাহতভাবে, সেই জিনিসটি কিন্তু এই সরকারের সময় খুব বেশি আমরা পরিবর্তন কিন্তু দেখলাম না। সুতরাং সেদিক থেকে শিক্ষা স্বাস্থ্যটি মানে দারিদ্র খাত হিসেবে রয়েই গেল এই সরকারের সময়কালে। বেশ কিছু আলাপ হচ্ছে, বিশেষ করে আবাসন খাতে কালো টাকার আবার বিনিয়োগ করার যে সুযোগ দেওয়া হচ্ছে, সেগুলো কি পুরনো ব্যবস্থার এক ধরনের ধারাবাহিকতা হিসেবে থেকে যাচ্ছে? দেখুন, আমি জিনিসটাকে মোটেই সহজভাবে নিতে পারছি না। আমি আসলে সরকারের এই ধরনের একটি উদ্যোগকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমি কখনোই আশা করি নাই যে এই সরকারের মাধ্যমে এই কালো টাকা সাদা করার যেটি বলা হচ্ছে, আমি যদি ডকুমেন্ট এখনো দেখিনি, কিন্তু বিভিন্ন টিআইবি বিবৃতি অন্য জায়গা থেকে যেটি দেখলাম যে এটিকে নাকি রাখা হয়েছে। সুতরাং এটি যদি রাখা হয়ে থাকে তাহলে এটি মোটেই এই সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি দাবি জানাবো যে কোনোভাবেই যাতে এই বাজেটটি কালো টাকা সাদা করার মতো সুযোগ সহ যাতে পাস না হয়। মানে হয়তো সরকার বলতে পারেন যে আমাদের আদায় হয় না, বা এটা থাকলে খুব বেশি এর মধ্যে পরিবর্তন। এর সাথে একটা নীতিগত অবস্থানের বিষয় রয়েছে, বৈষম্য বিরোধিতার বিষয় রয়েছে, সমাজে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সাথে যদি বিষয় থাকে তাহলে এটি তার সাথে পুরোপুরি এক ধরনের অন্যায্য বা অন্যায় আচরণ করা হয়। বরঞ্চ এর মাধ্যমে কিন্তু এরকম একটি সুযোগ দেওয়া হয় যে ঠিক আছে, তাহলে অবৈধ আয় করার কোনো অসুবিধা নেই, নৈতিকভাবে সেটি করারও আসলে সুযোগ করে দেওয়া হয়। সুতরাং আমি কোনোভাবেই আসলে এই ধরনের একটি অবস্থানের পক্ষপাতী না। তবে একই সাথে এটাও ঠিক যে আমরা বাজেটে বেশ কিছু জায়গায় ইতিবাচক কিছু দিকও দেখেছি। যেমন পরিবেশ রক্ষার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ দেখলাম। যেমন আমরা দেখলাম যে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইভি কার বা থ্রি হুইলার, যেগুলো চার্জিং কার, এগুলো বা রিক্সা, এগুলোর ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ছাড় দেওয়া হয়েছে, সেটা ইতিবাচক। আবার একই সাথে সারচার্জ যুক্ত করা হয়েছে কারের উপরে, সেটা আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ইতিবাচক উদ্যোগ। যদিও প্রয়োজন হবে এই সারচার্জ থেকে অর্জিত অর্থটি কিভাবে পরিবেশ রক্ষায় ব্যয়িত হবে সেটি যেন আবার একই সাথে এর সঙ্গে সম্পর্কিত হয়। আবার একই সাথে রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করবার জন্য আমরা কিছু কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি, সেটাও আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ইতিবাচক দিক। আবার একই সাথে এটাও দেখতে পাচ্ছি যে জীবাশ্ম জ্বালানি আমদানির জন্য আবার সুবিধা করে দেওয়া হচ্ছে, যেটি আবার নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানির থেকে পরিবর্তন বা জ্বালানি রূপান্তরের সঙ্গে যেটি আবার মিল খায় না। সুতরাং বিভিন্নমুখী উদ্যোগের বিক্ষিপ্ত কিছু উদ্যোগ রয়েছে। সুতরাং এই বিক্ষিপ্ত উদ্যোগের ভিতরে যখন আবার শুনতে পাই যে কালো টাকা সাদার মতো উদ্যোগটি এই সরকারও রাখছেন, তখন আসলে মানতে কষ্ট হয়। জি, ধন্যবাদ। জনাব মাজেদুল হক, আপনার পর্যবেক্ষণগুলো শুনবো। জি, দেখুন, যে বাজেটের যে আমার পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে বাজেট অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে যে আমি প্রথম কথা বলবো যে বাজেটের দর্শনটা এবার আছে যে
সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করব, অর্থ উপদেষ্টা বলছেন। বাট আমি এই দর্শনের সাথে আমি কিভাবে এই দর্শনটা বাস্তবায়ন করবে এটা আমি কোনো মিল পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য তো আপনার রাজস্ব আয় লাগবে, কর টু জিডিপি রেশিও লাগবে আপনার, তাই না? আপনি রাজস্ব আয়কে ইগনোর করে কল্যাণ রাষ্ট্র আপনি করতে পারেন না। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে আপনার পাবলিক এক্সপেন্ডিচার টু জিডিপি রেশিও 13%, নেপালে সেখানে আপনার 21%, আপনার কম্বোডিয়া লাওস সেখানে আপনার 17%, 18%। তাহলে এলডিসি গ্রাজুয়েশনে আমরা যারা যাব এই দেশগুলোতে, তাহলে বাংলাদেশ কত পিছিয়ে রয়েছে। তাহলে একটা কল্যাণ রাষ্ট্র করার জন্য আমার প্রথম দরকার কর টু জিডিপি রেশিও। তাহলে আরেকটা বাজেটের চ্যালেঞ্জ আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাজেট ঘাটতির যে অর্থায়নটা সেটা আমি কোথা থেকে যোগাবো, এই সময় কি আমি প্রস্তুত আছি কিনা, বা বিদেশি যে আমার যে এক্সটার্নাল সোর্স দ্বিপাক্ষিক যে সম্পর্কের মাধ্যম দিয়ে যে আমি ঋণটা আনবো সেটা আমার কতটুকুনি আমি ডেভেলপমেন্ট করতে পেরেছি, না আমি দেশি উৎস থেকে আমি ঋণ নিব। তাহলে এই পর্যায়ে যদি আমি এখন দেশি উৎস থেকে যদি আমি ঋণটা নিই, তাহলে আমার অর্থনীতি কি হচ্ছে, আমার ব্যক্তিগত বিনিয়োগ কমে যাচ্ছে। ব্যাংক খাত থেকে যদি আমি তফসিলি ব্যাংক থেকে যদি আমি ঋণ নিই, তাহলে আমার ব্যক্তিগত বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে, অর্থনীতিতে অস্থিরতা আরও বাড়বে। আচ্ছা, আমি যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিই তাহলে আমার ইনফ্লেশন বাড়বে। আচ্ছা, তাহলে আমি যদি বিদেশি উৎস থেকে ঋণ নিই, কিন্তু বিদেশি উৎস থেকে ঋণ পাওয়াটা কি এত সহজ কিনা এই মুহূর্তে? কারণ এটা যখন একটা অর্থনীতিতে বা একটা দেশে যখন সামাজিক অস্থিরতা থাকে, যখন অর্থনৈতিক অস্থিরতা থাকে এবং যখন আপনার রাজনৈতিক অস্থিরতা থাকে, তখন কিন্তু আপনার এক্সটার্নাল সোর্স থেকে ঋণ পাওয়াটা এত সহজ হয় না। তারা হয়তো প্রতিশ্রুতি দিবে, এবং এই অর্থ বছরে 58% প্রতিশ্রুতি কমছে, ঋণের প্রতিশ্রুতি এই অর্থ বছরে, এবং 14% ঋণ ছাড় কমেছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাজেটের যে যদি আমি রাজস্ব আয়টা যেটা আমি লক্ষ্য নিয়েছি, সেই লক্ষ্যটা আমি কখনো কিন্তু পূরণ করতে পারিনি। আমরা যখনই একটা বাজেট আসে ট্রেডিশনাল আমরা কিছু 18,000 কোটি টাকা 30,000 কোটি টাকা আমরা বাড়িয়ে দিই, কিন্তু এইটার জন্য আসলে আমাকে যেটা করতে হবে সেটা ডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ করের মাধ্যম দিয়ে, এই করজালটা বিছানোর মাধ্যম দিয়ে আমার আসলে রাজস্ব আয়ের দিকে মনোযোগ দিতে হবে। আমি বারবার ভ্যাট আরোপ করছি, আমি আমদানি শুল্ক আরোপ করছি, কিন্তু এতে করে তো আমার অর্থনীতিতে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরও নাজুক করে উঠবে। আমি কেন ট্যাক্স অব্যাহতি, বাংলাদেশ এতদিন ধরে ট্যাক্স অব্যাহতির সংস্কৃতি চালু করেছিল, এটা বিশ্বের ভিতরে অন্যতম ছিল বাংলাদেশ ট্যাক্স অব্যাহতির দিক থেকে। আচ্ছা, ট্যাক্স যারা ফাঁকি দিচ্ছেন তাদের কাছ থেকে আমি তাদেরকে কেন ধরতে পারছি না? আর একটা গোলাম মজ্জেম ভাই যে কথাটা বলছেন যে কালো টাকা সাদা করার যে একটা সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে, এটা আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মেম্বার, আমি সেখানে পরামর্শক হিসেবেও মাঝে মাঝে আমাকে যেতে হয়। আমি সেই অনুযায়ী সেই টিআইবির মেম্বার হিসেবেও যদি আমি বলি, সেটা তো এই কালো টাকা সাদা করা, এটা তো সংবিধানের 20/2 অনুচ্ছেদ এটা লঙ্ঘন করা। এটা তাহলে আমরা এখানে সংবিধান লঙ্ঘন করেও আমরা আসলে বাজেট সিদ্ধান্ত আমরা নিচ্ছি। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশে যেটা হচ্ছে যে কর্মসংস্থান বাড়ানোর জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি। আমার তো বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগও নাই, আমার বিদেশি বিনিয়োগও নাই। আমার এডিপি কমিয়েছি, এডিপি সাইজ কমিয়েছি। তরুণ যারা আছে, এই তরুণরা হচ্ছে যে বাংলাদেশি স্টাডিতে যেটা দেখা গেছে 60% প্রকল্পে তরুণদের অংশগ্রহণ নাই। তাহলে আমার দিনে দিনে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশে অতি দরিদ্র সংখ্যা 30 লাখ হবে 2025 সালে। এটার মূল কারণ হচ্ছে যে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি। সেটাকে আমরা কিভাবে এই চ্যালেঞ্জ কিভাবে আমরা মোকাবেলা করব? অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে ফিরে আসবো। আপনি কৃষির কথা বলছিলেন এবং কৃষিতে এই বছরও অনেকে ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমের ফলন বেশি হয়েছে বলে বলা হচ্ছে, দাম পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই যে একদিকে ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে কৃষি পণ্য পৌঁছে দেয়া, অন্যদিকে কৃষকের যাতে লোকসান না হয় সেটা নিশ্চিত করা, এই ব্যাপারগুলো আসলে কিভাবে করা যেতে পারতো, বা বাজেটে এ ব্যাপারে আদৌ কোনো দিক নির্দেশনা দেওয়া চলে কিনা? দেখেন, আমাদের এগ্রিকালচারে এখন যদি 1 নম্বর চ্যালেঞ্জ হয় সেটা হলো যে কৃষকরা একটা ভালো মূল্য দেওয়া, বেটার প্রাইস দেওয়া, কিন্তু আমরা পারি নাই। আমরা যেটা আশা করেছিলাম এই সরকারের কাছে সেটাও কিন্তু আমরা দিতে পারছি না। ধরেন এই সরকার শুরুতে পেঁয়াজ নিয়ে ক্রাইসিস, হাহাকার,
বিভিন্ন প্রোগ্রাম দিল, কৃষকরা এগিয়ে আসলো, ভালো করলো, ফসল ভালো হইলো, কিন্তু বাজারে দাম পায় না বলে আজকে আত্মহত্যা করতে হলো। তখন কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই। যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন সরকারি ডিপার্টমেন্টগুলো আপনার অত্যাচার করে, আমি বলবো যে বিভিন্ন দোকানে গিয়ে হামলা দিয়ে টাকা তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এই যে একটা প্র্যাকটিসটা, যে আমি যেটা আমরা বললাম যে আমরা একটা গুণগত পরিবর্তন চেয়েছিলাম বাজেটে, যে আমি যদি ধরে আমার কৃষির একটা সমস্যা যদি উনি সলভ করতেন, যে ঠিক আছে আমরা কৃষকের একটা প্রাইস সাপোর্ট প্রোটেকশন দেবো যাতে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, অ্যাটলিস্ট কৃষিতে থেকে যায়, কিন্তু আমরা সেটা করতে পারলাম না। এবং আপনার এই চ্যালেঞ্জটা যদি আপনি অ্যাড্রেস করতে পারতেন যে কৃষক একটা বেটার প্রাইস পাবে, তাহলে কী হবে, আমার সারপ্লাস ম্যানেজমেন্ট হবে না, আমার পোস্ট সার্ভিস লস হচ্ছে, সেটাকে আপনি কাভার করতে গেলে এগ্রিকালচার ভ্যালু চেনে ইনভেস্ট করতে হবে। ব্যবসাটা করবে কারা? প্রাইভেট সেক্টর। তাহলে তাদের জন্য তো একটা লেভেল প্লেইং ফিল করে দেবে যে তোমরা ব্যবসা করো, আমাদের এই সাপোর্টটা আছে। প্রাইভেট সেক্টর তো আপনার কাছে বিনা পয়সায় কোনো অর্থও চাচ্ছে না, টাকাও চাচ্ছে না, অ্যাটলিস্ট ব্যবসা করার সুযোগটা করে দেবেন, আপনি মনিটরিং করেন স্ট্রং, কিন্তু যাতে আমি ব্যবসাটা করতে পারি, সহজ শর্তে ঋণ পাই, ক্রেডিট সাপোর্টটা পাই। আপনি কমার্শিয়াল এগ্রিকালচার বলছেন, কমার্শিয়াল এগ্রিকালচারে হিউজ ক্রেডিট দরকার, কিন্তু আপনার ব্যাঙ্কগুলো তো কৃষক তো ব্যাংকে অ্যাক্সেসই পাচ্ছে না, ঢুকতে পারছে না। একটা গ্রামের কৃষক তো আপনার ব্যাংকে যাবে না, তখন টাকাটা নিয়ে যাচ্ছে আইদার এনজিওর মাধ্যমে ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যাট হাই রেট অফ ইন্টারেস্ট, অথবা কর্পোরেট হাউসে নিয়ে যাচ্ছে লোনগুলা। তাতে করে কিন্তু আমার যে মার্জিনাল ফার্মার যে প্রায় 37 থেকে 38%, তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছে না। এতে করে হচ্ছে কি, যে আস্তে আস্তে দেখবেন যে কৃষকের ছেলে কিন্তু আর কৃষিতে থাকছে না। আর যারা আসছে নতুন কিছু উদ্যোগ নিয়ে, কিছু পয়সা নিয়ে 2-3 বছর থেকে তারপর আবার কৃষি ছেড়ে আবার দেশ ফেলে বিদেশে পাড়ি দিচ্ছে। এই যে কালচারটা যদি এর থেকে বেরিয়ে আমরা আসতে না পারি তাহলে হবে না। এবং ধরেন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনার যে আইডিওলজি, ওনার যে বক্তৃতা সারা বিশ্বে দিয়ে আসছেন, উনি যদি এই রিফ্লেকশন আমরা দেখতাম যে গ্রামে কমিউনিটি লেভেলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে ফর স্মল লেভেল প্রোডাক্টস, এগ্রিকালচার কমোডিটিস, আপনি পেঁয়াজি বলেন, মাছ বলেন, মুরগি বলেন, এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করার যদি একটা দিক নির্দেশনা এই বাজারে থাকতো তাহলে আমরা কিন্তু অনেক খুশি হতাম। আমরা বলি না যে আমরা এখনই টাকা দিতে হবে, বাট আমরা তো শুরুটা চেয়েছিলাম, সেটাও কিন্তু আমি পাই নাই। শুধু আমরা মনে করি যে আপনার এগ্রিকালচারকে যদি আপনি সাস্টেইন করতে চান তাহলে আপনি কৃষকের প্রোটেকশন দিতে হবে। সেটা আপনি দেখেন, ধানই দেখেন এই বছর ধানের দাম থেকে কৃষক সস্তায় বিক্রি করছে, তার কস্ট কাভার হচ্ছে না। সরকার বললো কি যে আমি 1400 টাকা দিব, কিন্তু সংগ্রহ করবেন আপনি মাত্র 3.5 লক্ষ টন ধান। আমার বড়োতে ধান হয়েছে আপনার 4 কোটি টন, আপনি 3 লক্ষ টন ধান করবেন, উইচ ইজ লেস দেন 1%। আপনি পাশে ভারতে যান, পশ্চিমবঙ্গে 20% প্রকিউর করতে পারে, আমি সেখানে 5%ও এখনও পারি না কেন? তাহলে আমার সক্ষমতা বাড়ছে না কেন? আপনি বললেই খাদ্য মন্ত্রণালয় বলবে যে আমাদের গোডাউনের অভাব, তো গোডাউনের অভাব তো 50 বছর যাবত ছিল, কিন্তু আপনি প্রোডাকশন যে আমি কৃষক করছি আমার সরকারের কথা শুনে বাড়ানো হচ্ছে, তাহলে আমার অপরাধটা কোথায়? আমি কেন দাম পাবো না? আপনার যারা প্রকিউরমেন্ট সেন্টারের কাছে গেলে আপনাকে টাকা না দিলে আপনি ধান আমার মাপবেন না, আমার সময় মতো পেমেন্ট করবেন না। আরেকটা যেমন আমি যদি বাজেটেই দেখেন, আপনি বললো যে রাজস্ব আপনি বাড়াবেন, তো রাজস্ব বাড়াইতে গেলে যে প্রধান কাজটা, যে এই রাজস্বের যে দুর্নীতি সেটা কমানোর জন্য আপনি কি স্ট্র্যাটেজি নিচ্ছেন আমরা সেটা দেখতে চাই। কারণ রাজস্বের একটা বড় অংশই দুর্নীতিতে চলে যায়, সরকারের কাছে তো টাকা আসে না। হয়তো অনেকেই টাকা দেয়, কিছু দেয় সরকারের কাছে আর কিছু দেয় আন্ডারহ্যান্ড ডিল করে। এই জায়গাটা যদি বন্ধ না করতে পারে তাহলে সরকারের রাজস্ব কখনোই বাড়বে না। সুতরাং আপনার সিস্টেমটাতে আমরা সংস্কার চাই। এখানে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে কি, যে জনপ্রশাসন খাতে যে পরিমাণ ব্যয় করতে হয়, এখানে কি ব্যয় কমানোর কোনো সুযোগ আছে? এটা তো অবশ্যই দরকার আমার মনে করি। আপনি যদি দেখেন যে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আগের পিরিয়ডটা যদি দেখেন, যে আপনার সে এই 90-2000 সাল পর্যন্ত দেখেন, একটা ট্রেন্ড ছিল আগের অর্থমন্ত্রীদের যে কীভাবে সরকারের সাইজটা ছোটো করে প্রাইভেটটাকে বাড়ানো হবে, কারণ বিজনেসটা করবে প্রাইভেট সেক্টর। কিন্তু গত সরকারের আমলে আমরা কি দেখলাম, যে ঘরে ঘরে চাকরির নামে আপনার বিভিন্ন পোস্ট বাড়ানো হচ্ছে। এতে করে যে সরকারের সাইজ ছিল 7 লক্ষ, এটা এখন 15 লক্ষ দাঁড়িয়েছে, তাহলে জনপ্রশাসনের ব্যয় তো বাড়বেই। সুতরাং এইটা ভবিষ্যতের জন্য এটা এখন থেকে স্ট্র্যাটেজি নেওয়া উচিত যে কিভাবে এগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া যায়। এই মানে আপনি স্কুল কলেজ থেকে আরম্ভ করে সব জায়গার ব্যয় কীভাবে কমানো যায়, কারণ এত টাকা পাবলিক এক্সপেন্ডিচার দিয়ে আপনি কখনোই ভালো বাজেটে আপনি কোনো ভালো কিছু দিতে পারবেন বলে আমি মনে করি। বাজেট প্রণয়নের প্রক্রিয়া আপনি খানিকটা ইঙ্গিত করছিলেন আগের অংশে, এখানে তো ভবিষ্যতে রাজনৈতিক সরকারও আসবে, সেখানে যে আমলাতন্ত্রের ভূমিকা, তারা যেভাবে বাজেটটা গুছিয়ে দেন, একজন রাজনৈতিক নেতা বা যিনি অল্প সময়ের জন্য 5 বছর হোক বা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আরও কম সময়ের জন্য যিনি আসলে মন্ত্রীর অবস্থানে বসছেন, তার পক্ষে এই ব্যাপারটা তারা যেভাবে গুছিয়ে দিচ্ছেন তার বাইরে যাওয়ার উপায়টা কি আছে? যদি উনি ওই বিষয়টা বুঝেন,
তাহলেই পারবেন। ওনাকে বিষয়টা বুঝতে হবে এবং দক্ষতা থাকতে হবে, তা না হলে হবে না। আপনি দেখেন যেমন একটা পিরিয়ডে আমাদের প্রয়াত সাইফুর রহমান সাহেবের বাজেটগুলো দেখেন, আর লাস্ট 10 ইয়ারে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে আমাদের অর্থমন্ত্রীর কামাল সাহেবের বাজেট দেখেন যে কত পার্থক্য। মানে একটা দেশের অর্থনীতি পরিবর্তনের যে দিক নির্দেশনা আমরা কিন্তু জিরো দেখেছি। লাস্ট 10 ইয়ার্সে বাজেটে আমরা কোনো দিক নির্দেশনা দেয় নাই। শুধু আওয়ামী লীগ মানে অ্যামাউন্ট বাড়িয়ে বাড়িয়ে দেখা গেছে যে আমরা খুব বাজেট বাড়াচ্ছি, আমরা 1 লক্ষ থেকে 7 লক্ষে চলে গেছি। এর তো কোনো পরিবর্তন আসলো না। আমার পরিবর্তনটা হবে যে গুণগত মান, আমার জীবনযাত্রার মান কতটুকু পরিবর্তন হয়েছে, আমার রেভিনিউ কালেকশন সিস্টেমে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন, আপনি প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে কত করেন, ব্যাংক খাতে আপনি গত পিরিয়ডগুলোতে কী হয়েছে, আপনি সরকারি দল করলে মেম্বার অফ পার্লামেন্ট হলে একটা ব্যাংক নিয়ে নিচ্ছেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানি নিচ্ছেন, বাড়িতে বাড়িতে করছেন। এখন সব ব্যাংকগুলো এখন বিষে ফোড়া হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের কাছে। 14টা ব্যাংক এখন ফাংশন করতে পারছে না। এই ব্যাংকগুলো যাদের প্রাইভেট সেক্টরে ব্যবসা করতে, তাদের আজকে সব গার্মেন্টসের সব ব্যবসা তাদের বন্ধ হয়ে আছে, এলসি করতে পারছে না, তাদের ফ্যাক্টরিগুলো চলছে না। তাহলে এইটা কেন হলো? তাহলে পারফরমেন্সটা কোথায় হলো? সুতরাং অর্থনীতির পারফরমেন্সটা দেখবেন আপনি ব্যাংকিং সেক্টর দিয়ে। সে ব্যাংকিং সেক্টরটা যদি প্রপারলি না চলে তাহলে তো আপনি কোনোভাবে আগাতে পারবেন না। এখানে আপনার আরও বেশি সরকারকে আরও স্ট্রং হতে হবে। আপনাকে হয়তো অপছন্দ করবে প্রাথমিকভাবে, কিন্তু দিন শেষে কিন্তু আপনার জয় হবে। সেটা আমাকে মাথায় রাখতে হবে যে কী অ্যাকশন নিলে আমি এই খাতটাকে আরও ক্লিন হবে, এফেক্টিভ হবে এবং এফিশিয়েন্টলি মানুষ কাজ করতে পারবে। আপনার ঋণ খেলাপি বাড়ছে তো তাকে আপনি টাকা দিয়ে যাচ্ছেন প্রতি বছর। আপনি গত 15 বছরের ঋণ খেলাপির পরিমাণ কোথেকে কোথায় নিয়ে গেছেন? 45,000 থেকে আপনি 1.5 লক্ষ হাজার কোটি টাকাতে নিয়ে গেলেন। কেন? আপনি তো আদায় করছেন না, আপনি তাকে আরও সুযোগ দিচ্ছেন ব্যবসা করার। আমরা এমনও দেখেছি যে ঋণ খেলাপির এগেইনস্টে অ্যাকশন নিতে গেলে সরকার থেকে বলা হয় না, তাকে আরও সুযোগ দাও, সে তো ভালো করবে। আমরা তো সব ব্যবসায়ীকে ভালো করুক সেটা আমরা চাই, কিন্তু তার উদ্দেশ্যটাকে দেখতে হবে যে আসলে সে ব্যবসা করছে না টাকা সরিয়ে নিয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকায় যে আমাদের ব্যাংক থেকে চলে গেল দেশের বাইরে। আজকে আমরা তো ক্রাইসিস, ডলার ক্রাইসিসের জন্য আপনি গত 1 বছর ঠিকমতো এলসি করা যায়নি, সার পর্যন্ত আমরা আমদানি করতে পারছি না ডলার ক্রাইসিসে। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? আমাদের দুর্বল ব্যবস্থাপনার জন্য তো গিয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে সংস্কার করতে হবে যাতে কোনোভাবেই ভবিষ্যতে এইভাবে অর্থ পাচার না হতে পারে, এভাবে ব্যাংকের টাকা যাতে লুট না হতে পারে। ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে আসি। এই ব্যাপারে একটা বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে যে বিনিয়োগের স্থবিরতা রয়েছে, এবং বিনিয়োগ স্থবিরতার সাথে বলা হচ্ছে যে স্থিতিশীলতার একটা প্রশ্ন রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা কি তাহলে নির্বাচনের পরে গিয়ে আসবে এরকম কোনো ব্যাপার, নাকি আসলে সব রাজনৈতিক শক্তির মধ্যে একটা রাজনৈতিক বন্দোবস্ত ঠিক হওয়াটার উপর নির্ভর করবে? না, এটা ধরেন শুধু আমাদের দেশ না, সব দেশের চলটা হচ্ছে যে আপনার একটা দেখতে চাই স্থিতিশীল সরকার। স্থিতিশীল সরকার হচ্ছে যে কতদিন সে আছে, এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে না। এটা হচ্ছে সাধারণভাবে দেশি বিনিয়োগ বলেন বিদেশি বিনিয়োগ বলেন তারা চায়, এবং এটা দেখতে চায় যে পরবর্তী পদক্ষেপটা কী। তো যেহেতু আমরা বাংলাদেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, মানে একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই 9 মাসে এমন কোনো ভালো সিগন্যাল দিতে পারে নাই যে সে যদি আরও কিছুদিন থাকে তাহলে একটা স্থিতিশীল পরিবেশ থাকবে, আমি কিছু করতে পারবো। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়েছে একটা নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকার ছাড়া নির্বাচন যেই আসুক না কেন, এবং যদি অন্ততপক্ষে নির্বাচনী ধারাটা অব্যাহত রাখা যায়, তাহলে কিছুটা হলেও দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রথম আস্থা ফিরে আসবে। তাতে করে সব বিনিয়োগ হবে কিনা আমি সেই কথা বলছি না, সেটা নির্ভর করবে তার অন্যান্য নীতির পরে। তাহলে সেইটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল বিষয় বলে মানে আমাদের কাছে মনে হয়, এবং আপনি সেইটা ছাড়া কিন্তু এখন কোনোভাবেই পারছে না। এর সাথে বাংলাদেশে জড়িত হয়ে গেছে, এই কথা একটু অল্প বলেই আমি এটা বিস্তারিত না যাই। এই যে 10 মাসে মানে জনজীবনের সিকিউরিটি সহ ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে কোনো সিকিউরিটির পর্যন্ত নাই। সুতরাং সিচুয়েশনটা তো নর্মাল না। মিনিমাম যদি নর্মাল সিচুয়েশন হতো তাহলে কিন্তু মানুষ, আমি দেশের কথা বলছি, যে দেশে বিনিয়োগকারীরা একটু আস্থা পেত। আর দেশের বিনিয়োগকারীরা আস্থা না পেলে বিদেশ থেকে যেই আসুক সে কোনো না কোনোভাবে তো এটা দেখে, সুতরাং তার বিনিয়োগের জায়গাটা আসে না। এটাই হচ্ছে এ বিষয়ে আমার বক্তব্য। আমি ওই বাজেট নিয়ে ছোট্ট দু একটা যদি আপনি বলেন, আমি দু একটা ছোটো মন্তব্য করি। দেখেন, আমরা তো আগে হয়তো একটু থিওরিটিক্যাল আলোচনা অন্যান্য শুনলাম, এবং আমি প্রত্যাশার কথাটা বলতে চাই যে এই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার ওই ধারাবাহিকতা রাখবে, অনেক কিছু হয়তো আমরা প্রত্যাশা করিনি, কিন্তু অন্ততপক্ষে কতকগুলো ভালো পদচিহ্ন রেখে যাওয়ার সুযোগ তার সামনে ছিল। কারণ একটা দলীয় সরকার তো এক দলের হয়, আর এই সরকার তো সকলের সমর্থনের সরকার, কারণ সেই সুযোগটা পেত। তিনি যদি আগে একটু ডায়লগও করতেন, সেই ডায়লগের ধারা আমরা দেখলাম না।
জনগণের অংশগ্রহণের কথা বলা হয়, বিভিন্ন শক্তি ব্যক্তিবর্গের সাথে অংশগ্রহণের কথা বলা হয়। আপনি বলেন অন্য বাজেটও এর আগে নানাভাবে আমরা জানতাম, আমরা তো কিছুই জানতে পারি। এবং দেখেন যে সংস্কারের কথাটা আসছে, বাজেট যেদিন ঘোষণা হবে এটা কোনো আলোচনায় নেই। আমাদের প্রধান উপদেষ্টা একটা দ্বিতীয় বারের মতো কি বলে একটা উদ্বোধন করার জন্য এই কাজটা করলেন। এবং আগামীকাল কিন্তু দেখবেন বাজেট নিয়ে আলোচনার কি সুযোগ পাবেন। সকাল 11টায় 4টা পয়েন্ট সংস্কার নিয়ে আলোচনা কালকে আবার আছে। হ্যাঁ, আমাদের দলীয় প্রতিনিধি যাবে, আজকেও ছিল। আমি বলছি যে ফোকাসটা কোথায়? প্রথমে তো একটা ভালো ওই যে শ্বেতপত্র কমিটি করেছিল, তারাই হতাশ হয়ে বলে ওইটা নাকি কেউ পড়ে দেখেনি, ওইটা কোনো আলোচনা নাই। এত সংস্কারের কথা বলে, অর্থনৈতিক সংস্কার কি ভাই কোনো আলোচনার এজেন্ডা আছে? না, দেখি না। বরঞ্চ এটা একটু মন খারাপ করার কথা সবার জন্য আমাদের, যে ধরেন জনপ্রশাসন, দুর্নীতি দমন, বিচার, অনেকগুলো সংস্কারে তাদের কিন্তু অনেকগুলো পজিটিভ বক্তব্য আছে। আমরা তাদের সাথে যখন ডায়লগ করেছি, আমরা কমিউনিস্ট পার্টিগতভাবে ওই জায়গায় তো দেখেছি যোগ্যমত্যের পরিমাণই বেশি। সংবিধান সংস্কার এবং নির্বাচন সংস্কার নামে যেটা হয়েছে ওইখানেই বরঞ্চ ঘোরতর কতগুলো দ্বিমত আছে এবং সংকট তৈরি কাজ আছে। কিন্তু আপনি জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, আমাদের কিন্তু মেজর ডিফারেন্স নাই। বরঞ্চ আজকে ক্ষোভ এবং দুঃখের সাথে বলছি, এই বাজেটে অনেক কিছু তার বিপরীত প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন? সেটাই তো কেন, এই কথাটা তো জিজ্ঞেস করতে চাই। ওই যে দেখেন কোন কোন ক্ষেত্রে বিপরীত, যেমন আপনি এই যে ধরেন দুর্নীতি দমন একটা নীতিগত পজিশন নিলেন, আর কালো টাকা সাদাকরণের মধ্য দিয়ে কিন্তু শুধু কালো টাকা না, আপনি পুরো অনুপার্জিত আয়কে বৈধতা দিলেন। উনি যে সংবিধানের কথা যেটা বললেন, সংবিধানে কিন্তু আছে অনুপার্জিত আয়ের বৈধতা দেওয়া যাবে না। তাহলে এইটা দেওয়ার মধ্যে থেকে কিন্তু আপনি বৈষম্য সৃষ্টি সহ সব কিছু তুলে ধরতে পারেন। এটা শুধু কালো টাকার সাদার বিষয়টা না, পুরো জায়গাটা কিন্তু এই কাজটাই তারা করার জায়গায় গেল। জনপ্রশাসন বোঝার জন্য বলি, আমি হয়তো অত কংক্রিট বলতে পারছি না, কারণ এখনো ভালো করে দেখি নাই। এখানে তো সংস্কারের কথা আছে। আপনি এর আগের সময় কি বড় বড় পদে পদমর্যাদা, গাড়ি, তেল, কত রকম খরচ দেওয়া হয়েছে না? এই জায়গায় হয়তো ওই ভাইয়ের সাথে আমার স্লাইড ডিফারেন্স আছে। এখানে যেমন ধরেন এখানে কি বলে আউটসোর্সিংয়ের নামে যেভাবে দেওয়া হয়েছে, সেইটাকে আমাদের বিবেচনায় এইটাকে যেটা প্রয়োজন সে অনুযায়ী সরকারিকরণ করেই তাদের দক্ষতা যোগ্যতার ভিত্তিতে করা দরকার। এবং সেইটাই কিন্তু আমরা ব্যয় খুব বাড়বে আমরা তা মনে করি না, যদি আমরা প্রয়োজন অনুযায়ী লোকবলের বিবেচনা করি এবং তার দক্ষতা বৃদ্ধির কাজ করি, আর দুর্নীতিমুক্ত পজিশনটা যদি নিয়ে নিতে পারি আর কি। মানে যে সরকার কা মাল দরিয়ামে ঢাল, ওই জায়গাটা বাতিল করেই কথাটা বলছি পরিষ্কার ক্ষেত্রে। আচ্ছা, মিনিমাম একটা কথা আপনি বলেন, ঠিক আছে বুঝলাম সরকার মেলা পারবে না। আমাদের দেশের ওই যে বিশ্বব্যাংকই তো বলছে 30 লক্ষ মানুষ মানে চরম দরিদ্রের মাঝে এই যে এই বছরের মধ্যে এই সময়কালে হচ্ছে। বেকারত্ব বেড়ে গেছে, কেনা জানে। মিল কলকারখানা আরও বন্ধ হওয়ার কথা বলা হচ্ছে। অর্থনৈতিক আমাদের গতবার যে কথাটা আপনি শুরুতে হয়তো বলেছিলেন ওনাকে, যে আমাদের দেশের কৃষকরা গতবার মানে এখন পর্যন্ত কিভাবে বাঁচিয়ে রেখেছে, তিনি উৎপাদনের খরচ পান না, তারপরেও বাঁচিয়ে রেখেছে। আমি একটু বলার লোভ সামলাতে পারছি না ভাই, আপনি তো এই সেক্টরের। আমরা তো আমি বহু আগে একদিন আমার যে আদি গ্রাম দাদার ভিটা, সেইখানে যে বললাম যে আপনি দাম পান না, তাহলে আপনি চাচা এটা চাষ করেন কেন? আমার বলছে বাবা তুমি বুঝবা না। আমি যে বলেন তো, কৃষকই তো আমার পরিচয়, এটা ছাড়া তো আমার কোনো পরিচয় নেই, আমার তো করার নাই। তা সেই জায়গায় তার জায়গাটা আমরা কেন বিবেচনা করলাম না? কেমনও একটা রেশন ব্যবস্থা চালু করার কথাটা আমরা বিবেচনা করতে পারতাম না? আমরা কেন সেইটা করলাম না? মজুরি নিয়ে এত কথা বলা হচ্ছে, জাতীয় ন্যূনতম মজুরি, তার জন্য একটা বাজেট বরাদ্দ যদি রাখতে পারতাম, তাহলে অন্ততপক্ষে যে প্রান্তিক মানুষকে একটু তো উপরে তোলার কাজটা করতে পারতেন। আপনি তো হয়তো ধরেন যে আমরা মনে করি যে যদি একটা ওই ধরনের বিপ্লবী সরকার মেন্স আমরা মনে করি যে প্রকৃতপক্ষে শোষণ মুক্তির সংগ্রামে যারা অর্থনৈতিক নীতিমালা পরিবর্তন চাই, সেই ধরনের সরকার ছাড়া অন্য সরকার আসলে তো পারবেন না, কিন্তু এই সরকার সেই কাজটা করতে পারত। আরেকটা আমার ছোট্ট অবজারভেশন রইল, এই পার শেষ করি। অন্তত পক্ষে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে দুর্বৃত্তায়িত রাজনীতিই কিন্তু আপনি এই ধরনের অর্থনীতিকে আরও নারিশ করে। তো সেই দুর্বৃত্ত রাজনীতির 3 বন্ধুকে, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিক। তো এইবার তো আর অসৎ রাজনীতিকের সুযোগ ছিল না। তা অনেক সময় তারাই তো প্রভাব বিস্তার করে এদের উপরে করতো। তাহলে আপনি এত বড় সমর্থিত সরকার, আপনার মধ্যে যদি কেউ অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী থাকে, বা আমি অসৎ বাদ দিয়ে যদি বলি প্রভাবশালী আমলা, প্রভাবশালী ব্যবসায়ী থাকেন, তাদের বিপরীতে দাঁড়িয়ে অন্ততপক্ষে একটা বৈষম্যমুক্ত পুরো পারবেন না, কিন্তু অধিকাংশ জনগণের কল্যাণের একটা পদচিহ্ন যদি সৃষ্টি করতে পারতেন, আমার ধারণা আগামীতে যারা আসবে এই পদচিহ্ন অনুসরণ না করলে জনগণই তাকে রুখে দাঁড়াতো। সেই কাজটা করেননি, কিন্তু আমি আশা করব এখনও সময় আছে। এই যে কথাবার্তা সবাই বলছেন, আরও অনেকে বলছেন, তাদের কথা শুনে এই বাজেটটা ফাইনালি পাস হওয়ার আগে
তারা একটা পজিটিভ পদচিহ্ন রেখে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। জনাব হক, আপনার কাছে ফিরে আসি। এর আগে বিভিন্ন সময়ে যে জরিপগুলো করা হতো, বিশেষ করে সরকারি জরিপ বা সরকারি হিসাব নিকেশ বা সরকারি প্রবৃদ্ধির যে চিত্র দেয়া হতো, সেগুলোর মধ্যে অনেক ফাঁকি থেকে গেছে বলে আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি। এর মধ্যে এখন এই যে আমাদের প্রবৃদ্ধি কমিয়ে আনা হওয়া বা আগের চেয়ে কমিয়ে যাওয়া এবং বাজেটের আকার ছোট হওয়া, এই ঘটনাগুলো কি একদিক থেকে বাস্তবতা মেনে নেওয়ার বিবেচনায় ইতিবাচক হিসেবে দেখার সুযোগ আছে? জি, দেখুন, আমি প্রথমে বলবো যে বাজেটের আকার ছোটটা, তারপরে আমি প্রবৃদ্ধিতে আসি। বাজেটের আকার ছোট হয়েছে সেটা বড় কথা না। বাংলাদেশে বাজেট বাস্তবায়নের হার 81 থেকে 84%, 79% হয়েছিল, একবার 91% হয়েছিল। এবং দুঃখজনক যে অর্থবছর শেষ হওয়ার লাস্ট 3 মাসে মানে অপরিকল্পিতভাবে ব্যয় করা হয়, যে ব্যয়টা গুণগত মান নিশ্চিত করে না। এটা সব জায়গাতেই বাংলাদেশে এই ট্রেডিশনটা এখনো পর্যন্ত আছে, শেষ 3 মাসে অপরিকল্পিত ব্যয় করা হয়। আচ্ছা, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি জিডিপি প্রবৃদ্ধির কথা বললেন, যে বাংলাদেশের যে মানে বিগত সরকারের সময় যেটা হয়েছে, যে জিডিপি প্রবৃদ্ধিকে আমরা সবসময় ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছি। জিডিপি প্রবৃদ্ধি আমরা মাথাপিছু আয়কে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছি। মাথাপিছু আয় হচ্ছে যে আপনার টোটাল জনসংখ্যা দিয়ে আপনার যে জিএনআই মানে গ্রস ন্যাশনাল ইনকাম, দেশের জাতীয় আয়কে ভাগ করেই তো আপনার মাথাপিছু আয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মোট জাতীয় আয়কে কখন নেওয়া হয়? যখন প্রবাসীদেরকে ইনক্লুড করা হয়। এর আগে তো আপনার জিডিপিকে মানে মোট জনসংখ্যা দিয়ে জিডিপি দিয়ে ভাগ করা হয় না, মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় জিএনআই দিয়ে। সুতরাং প্রবাসী একজন মনে করেন তার ইনকাম আছে 10 লাখ টাকা, সুতরাং তার ইনকাম তো এটার সাথে ইনক্লুড হয়ে গেল। তাহলে আমরা এই যে মাথাপিছু আয়টা কিন্তু আমরা ফুলে ফাঁপে দেখেছি। আপনি আর একটা কথা বললেন যে জিডিপির বিষয়টা হলো যে C+I+G x-m, এটার সূত্র অর্থনীতিতে। আমরা সরকার যেটা করেছে, বিগত সরকার জিতে সে জিডিপি বাড়িয়েছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সে জিডিপি বাড়িয়েছে। সে আপনার বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে, দেশীয় উৎস থেকে ঋণ নিয়েছে, বড় বড় প্রকল্প হাতে নিয়েছে, কর্ণফুলী টানেলের মতন মানে যেটা নেওয়া উচিত ছিল না সেই সমস্ত প্রকল্পগুলো হাতে নিয়ে আমরা ভোগ ব্যয় বাড়াতে পারিনি। সিতে যেটা ভোগ ব্যয়, আমরা ইনভেস্টমেন্ট বিনিয়োগ ব্যয় বাড়াতে পারিনি। কারণ বাংলাদেশে আপনার গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও মাত্র 60% এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও 22%। একটা কথা বলা হচ্ছে, কিন্তু এর বাইরে গত 15 বছরেও তো খুব বেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়নি। এখনো বিনিয়োগ নিয়ে একটা স্থবিরতা আছে। আর কি কি কারণে আসলে বিনিয়োগের স্থবিরতা? বিনিয়োগের স্থবিরতা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যে সমকক্ষ অর্থনীতি আছে, কম্বোডিয়া বলেন, লাওস বলেন, ভিয়েতনাম বলেন, সেই সমকক্ষ অর্থনীতিতে বিনিয়োগ বান্ধব যে নীতি আছে, বিনিয়োগ বান্ধব যে কর কাঠামো রয়েছে, সেই নীতি থেকে আমরা অনেক দূরে রয়েছি। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে ইউএস বেসড মুডিস, ফিচ রেটিং এবং S&P গ্লোবাল যে রেটিং সংস্থাগুলো আছে, সেই রেটিং সংস্থাগুলো বাংলাদেশের ঋণমান কমিয়ে দিচ্ছে, দেশের ঋণমান কমিয়ে দিচ্ছে, দেশের রেটিং কমিয়ে দিচ্ছে। তাহলে বিদেশি বিনিয়োগরা যখন সিদ্ধান্ত নিবে একটা দেশে বিনিয়োগ করার, তারা কিন্তু রেটিংটা দেখবে, কান্ট্রি রেটিংটা দেখবে প্রথমে, তারপরে তো দেখবে অন্য ইন্ডেক্সগুলো, সেখানে বিনিয়োগ পরিবেশ কি, সেখানে আইন শৃঙ্খলা আছে কিনা, সেখানে আপনার 120 ধরনের পেপারস লাগে বাংলাদেশে বিনিয়োগের এই অনুমোদন পেতে, কিন্তু ভিয়েতনামে তো লাগে 20 ধরনের। কেন? একটা বিনিয়োগকারী আপনার আননেসেসারি একটা পরিকল্পনা সে নিবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এবং বাংলাদেশের যে বিনিয়োগ বান্ধব যে গ্লোবাল স্ট্যান্ডার্ড যে নীতি থাকা দরকার, সেটা এখনো পর্যন্ত করা হয় নাই। এটা দুঃখজনক একটা বিষয়। আমরা বারবার বলছি বিদেশি বিনিয়োগ না, দেশি বিনিয়োগই তো আমি বাড়াতে পারছি না। তাহলে বিদেশি বিনিয়োগ, অনেক প্রবাসীরা কিন্তু ফিরে গেছে। এবং ভাই একটা কথা বললেন যে জনগণের জবাব দিতে, আমি যদি বাজেট নিয়ে একটু কথা বলতাম, সেটা হচ্ছে যে বাজেটের বিষয়টা হলো কি জানেন, বাংলাদেশের বাজেটের আজকে যে অর্থ উপদেষ্টা বাজেট পেশ করলেন, ওনার বাজেট পেশ করার আগে জনগণের সাথে সম্পৃক্ত কি ছিল, কনসালটেন্সি কি ছিল, জনগণ কি চাই বাজেটে, জনগণ কি স্বপ্ন চাই, এটা আসলে বাংলাদেশের এটা পার্ট হচ্ছে বাজেট স্বচ্ছতা। বাংলাদেশ হচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভিতরে বাজেট স্বচ্ছতার দিকে সর্বনিম্ন স্কোর, তার মানে বাজেট স্কোর হচ্ছে 37, গ্লোবাল অ্যাভারেজ স্কোর 45, এবং আপনি যদি বাজেট স্কোর যদি আপনার ট্রান্সপারেন্সি স্কোর যদি আপনার 61 না হয়, আপনি মনে করবেন যে স্বচ্ছতাই নেই। তাহলে আমার আপনার জনগণকে আমি বাজেটের সাথে সম্পৃক্ত করছি না। আমি কি করছি বাজেটকে? জনগণের তো জানার ইচ্ছা আছে, যে ট্যাক্স পেয়ার, তার জানার ইচ্ছা আছে হোয়ার মানি উইল বি স্পেন্ট,
এটা তার অধিকার আছে, বাট আমরা তাদেরকে জানাচ্ছি না। আমরা এসেই প্রিন্স ভাই যেটা বললেন, আমরা একটা করলাম, আমরা একটা প্রোগ্রাম করলাম, মানে প্রোগ্রাম করে আমরা বাজেটটা পেশ করলাম, এটা হতে পারে না। আরেকটা বিষয় হলো যে মজুরি কাঠামো, যেটা বাংলাদেশে দেখেন দুঃখজনক বিষয়, 43টা খাতের মজুরি সরকার নির্ধারণ করে দেয়, কিন্তু এখনো পর্যন্ত 18 খাতের মজুরি সরকার নির্ধারণ করে দেয় নাই, ন্যূনতম মজুরি। এবং আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের তো প্রকৃত আয় কমে গেছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা চ্যালেঞ্জ কিভাবে সরকার নিবে? অন্তত এই বাজেটে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা এই সরকারের নাই। এবং বাজেট যেটা বলছে যে আমি জনকল্যাণমূলক বাজেট করব, আমি কল্যাণ রাষ্ট্র করব, এই বাজেটের মাধ্যম দিয়ে, এই বাজেটে যে নীতিগুলো নেওয়া হয়েছে সেই নীতির মাধ্যম দিয়ে এটা সম্ভব না। কারণ কল্যাণ রাষ্ট্র কখন হবে? উন্নত দেশগুলোতে আপনার পাবলিক এক্সপেন্ডিচার টু জিডিপি রেশিও তো 35 থেকে 40%। আপনার তো এখানে কর কাঠামোই দুর্বল। আপনি কর কাঠামোকে আপনি সংস্কার করতে গেছেন, আপনি সেটা এক্সিকিউশন করতে পারেননি। আপনি জনপ্রশাসনকে সংস্কার করতে গেছেন, আপনি এক্সিকিউশন করতে পারেননি। আজকে যে এডিশনাল সেক্রেটারি, সে ডেপুটি সেক্রেটারি কাজ করতেছে। আজকে যে ডিআইজি, সে এএসপির কাজ করতেছে। সুতরাং আপনি লোকবল বাড়িয়েছেন, কিন্তু কোয়ালিটি তো বাড়ান নাই। সুতরাং ব্যয় তো এইভাবে বেড়েছে। এবং আপনি ঋণ নির্ভর বাজেট করছেন, 1 দশক 1.5 দশক ধরে ঋণ নির্ভর বাজেট করছেন। এই ঋণ নির্ভর, এখন ঋণ বাবদ যে সুদ, সেই সুদ তো বেড়েই চলেছে। এই সুদ আপনি রাজস্ব থেকেই তো আসবে। এই সুদটা কিভাবে আপনি এটা অ্যাড্রেস করবেন? মানে এটা কিন্তু আননোন। এবং এটা অর্থ উপদেষ্টা যেটা এখন করছে যে এলডিসি গ্রাজুয়েশন একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জের কথা তো আমি বাজেটে দেখলাম না। কেন দেখলাম না? জি, অনেক ধন্যবাদ। জনাব আনোয়ার ফারুক, যদি আর কিছু যোগ করার থাকে। আমার একটা হলো যে আপনি যেটা বলেন যে ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, এটার প্রধান কারণ আমি বলবো যে আমলাতান্ত্রিক জটিলতা ইটস এ হিউজ। আমরা যতই বলি মুখে যে ওয়ান স্টপ সার্ভিস, কিন্তু আপনি যখন কাজ করতে না গেলে আপনি বুঝবেন না যে কিভাবে আপনাকে হয়রানি করা হচ্ছে। সেকেন্ড হলো যে এনভায়রনমেন্ট আমার নাই ইনভেস্টমেন্ট করার। আপনি একটা প্রজেক্ট করতে যাবেন, জমি কিনতে যাবেন, সেখান থেকে পলিটিক্যাল প্রেশার বলেন, ল অ্যান্ড এনফোর্সিং অর্ডারের প্রেশার বলেন, আপনার কাছে টাকা দিতে হবে। ব্যাংক ঋণ নিতে যাবেন, একটা সার্টেন পার্সেন্টেজ না দিলে আপনি ব্যাংকে ঋণ পাচ্ছেন না। তাহলে আপনি ঋণটা রিকভারি করবেন কোথা থেকে, পরিশোধ করবেন কীভাবে? আপনার প্রফিট হলে সে করবেন, আপনি আগেই তো টাকা সব দিয়ে যাচ্ছেন। তারপরে হলো যে আমাদের পলিসি স্টেবিলিটি থাকে না। আপনাকে যখন বলা হলো যে আমি একটা টি গার্ডেন করবো, আপনি 5 বছর এই সুবিধা থাকবে মার্কেটে, আমি কিভাবে পাবো? কিন্তু যখনই আপনার ব্যবসাটা হইতে শুরু করলো, তখন একটা ট্যাক্স বসিয়ে দেওয়া হলো যে আপনাকে এই ট্যাক্স দিতে হবে। তখন তো আমার তো এটা আপনার ক্যাশ ফ্লোতে এটা আসবে না, আমার তো প্রফিট অ্যান্ড লস আমি তখন আর আগের ধারাতে রাখতে পারবো না। সুতরাং আপনি যেটা বললেন যে ভাই যেটা বলছে স্টেবিলিটিটা দরকার, ল অ্যান্ড অর্ডার স্টেবিলিটি দরকার, তাহলেই মানুষ বিশ্বাস করবে যে এখানে আমরা বিনিয়োগ করতে পারবো। আমাদের বিনিয়োগটা বাংলাদেশে না হয়ে ভিয়েতনামে যাচ্ছে কেন? সেখানে কিন্তু কোনো ল অ্যান্ড অর্ডারে কখনো কোনো ডিস্টারবেন্স নাই, এমপ্লয়মেন্টের কোনো ডিস্টারবেন্স নাই। সেখানে সরকার শুধু মনিটরিং করছে যে সরকারের নীতিমালা অনুযায়ী আপনি স্যালারি দিচ্ছেন কিনা, টাইমলি টাকা দিচ্ছেন কিনা, দ্যাটস এনাফ। কিন্তু আমার এখানে তো আপনার এই ঈদ সময় আসলে, রোজার সময় আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আন্দোলন হয় বেতনের জন্য। কেন হবে? যদি সমস্যা থাকতে পারে মালিকদের, সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ এটা রান করতে হবে ব্যবসাটা, তাকে সেই সুযোগটা দিতে হবে। আবার সেও পয়সাটা যে ইনকাম করে সেটা দেশে রাখে না বাইরে রাখে, সেটাও আমাকে মনিটরিং করতে হবে। তাহলে আমার পয়সাটা যায় কোথায়, কেন সে দিতে পারছে না? সুতরাং সব কিছু মিলে আমরা মনে করি যে বিজনেস এনভায়রনমেন্টের জন্য যে পরিবেশ থাকা দরকার বাংলাদেশে সেটা নাই। কারণ আপনি একটা ইন্ডাস্ট্রি সেক্টরগুলো কয়টা ডিপার্টমেন্ট থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে। আপনি পরিবেশের সার্টিফিকেট নিতে গেলে তো আপনার 2 বছর লেগে যাবে। আপনি ওয়ান স্টপ সার্ভিস 24 ঘন্টা কীভাবে পাবেন? সুতরাং এই জায়গাগুলোতে আমাদের সংস্কার না করলে আমরা সত্যিকার অর্থে ইনভেস্টমেন্ট চাই কিনা তাহলে এটা বুঝতে হবে। সুতরাং এই জায়গাটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। জি, ধন্যবাদ। জনাব প্রিন্স, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি ছোট করে বললে ওনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, এবং আমি একটু মাথা খাটাচ্ছিলাম যে আপনাদের ওই যে প্রতিবেদকের প্রতিবেদনে পুরোটা বাজেট তো আর এখনও দেখার সুযোগ হয়নি, নিশ্চয়ই কালকের মধ্যে পুরোটা দেখতে পারবো, যে পরিবেশ বিষয়ক নাকি কতগুলো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তো ঠিক আছে, সেটা আমরা দেখি। তো আমার কাছে মনে হচ্ছিল যে জনগণের ভালো থাকার পরিবেশের নিশ্চয়তাটাই তো একটা দরকার। এই যে উনি যেটা বললেন খুবই কারেক্টলি তো বললেন যে সাধারণ মানুষ খালি দারিদ্র্য সময়টা বাদ দেন, অন্য মানুষের মধ্যবিত্ত তো আয় কমে গেছে, তাহলে সেই আয় কমা মানুষ যাতে টিকে থাকে তার জন্য তো আপনি এই বাজেটের একটা পথরেখা দেবেন। আপনি যে কর্মহীন মানুষ, কিন্তু এটা মনে রাখা দরকার, এটা পুরনো তথ্য, আপনারা আরও ভালো জানেন যে বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, এবং যারা অনেকে কাজ করতেছে মানসম্পন্ন কাজ চায়। তা আমি বলছি যে সব তা এই সরকারের কাছে আমি আশা করছি না, কিন্তু আমি পদচিহ্নটা আশা করছি সেই জায়গাগুলোতে, যে ওনারা যে এই পদচিহ্নটা নৈতিক জায়গার উপরে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষের স্বার্থে এই পদচিহ্ন রচনার কাজটা আগে আলোচনা করতে পারেন নাই। কিন্তু আমার মত
আমার বুঝ হচ্ছে যে এই যে আলাপ আলোচনাগুলো করছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, অন্যরা বাজেট নিয়ে তাদের যে সুনির্দিষ্ট কথা বলবেন, আমার বিবেচনায় এখনও সময় আছে। ওনারা সংস্কারের একটা ছোট বিষয় নিয়ে একাধিক সময় ডায়লগ করে যে সময় আমি বলবো যে অনেক ক্ষেত্রে কালক্ষেপণ করছেন বলে আমরা মনে করি, এটা ওনাদেরকেই বলেছি, আমি এখানে বলছি তা না। প্রয়োজনে এই রকমের জায়গায় তো এখন একটা ডায়লগ অল্প সময়ের জন্য করতে পারে যে ঠিক আছে অন্ততপক্ষে একটা ভালো পদচিহ্ন রাখার জন্যে আমি ইমিডিয়েট কি করতে পারি। সেক্ষেত্রে একটা ঐক্যমত্যের জায়গায় যে আমি প্রত্যাশা করব যে আমাদের উনি সজ্জন ব্যক্তি হিসাবে জানি অর্থ উপদেষ্টা, যে সুতরাং তিনি সেই কাজটা যদি করেন তাহলে অন্ততপক্ষে আগামী দিনের যে কি বলবো যে আমরা যে পুরো বৈষম্যহীনতার জায়গায় তো যেতে পারবো না, কথা আমি বলেছি যে কোন দর্শনের উপরে ভিত্তি করে এই বাজেট প্রণীত হবে তার উপরে নির্ভর করছে, সেটা আমরা জানি। সুতরাং সেই কাজটা উনি পারবেন না। প্রসঙ্গক্রমে বলি যে সংবিধান সংস্কারের মধ্যেও কিন্তু ওই কি বলে মুক্তবাজারকে এন্ডোর্স করা হয়েছে, যেটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। সে আলোচনা আমি হয়তো আর বেশি গেলাম না, কিন্তু আমি মনে করি যে এরপরও তারা ওনারা একটা পজিটিভ জায়গায় যাক, আর দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণার কাজটা করুন। জনাব হক যদি কিছু যোগ করার থাকে। আমি যে কথাটা বলবো যে বাংলাদেশের অর্থনীতিকে রিভাইভ করার জন্য যেটা শ্রীলঙ্কা করেছে, শ্রীলঙ্কা বিপ্লবের পরে যে সরকার এসেছে, উনি প্রথম যেটা বলেছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের যে দুর্নীতিটা সেটাকে থামাইছে শ্রীলঙ্কা গভর্নমেন্ট। বাংলাদেশে এটা করতে হবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের যে করাপশনটা আর নেসেসারি যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলোকে টেনে ধরতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার রাজস্ব আয় বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো স্ট্র্যাটেজিক যে ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো করতে হবে। এবং আমরা সবসময় যখন রাজস্ব আয় আমরা যখন বাড়িয়ে দিই, আপনার লক্ষ্য যখন বাড়িয়ে দিই, তখন আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিই, অগ্রিম আয় কর বাড়াই দিই, অগ্রিম কর বাড়িয়ে দিই। এটা করেই আমরা 54 বছর পার করেছি, কোনো স্ট্র্যাটেজিক ডেভেলপ করিনি। এবং বাংলাদেশের যে কর ব্যবস্থাপনা, কর আহরণ, সেটা কিন্তু আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ড না, এবং সেটা করার জন্য আমি চাপ দিচ্ছিল, এটা এক্সিকিউশন করতে ব্যর্থ হয়েছে সরকার। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।